পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 1। 5 মিনিট আগে আমি হাঁকতে গিয়েছিলাম, এটা এখন আমার বাড়ির সবাই জানে। রুম থেকে বের হলেই খেপাচ্ছে ভাই বোনেরা। চিনি না জানি না, সেই বেড়াও জানে আমি হাঁকতে গেছি। কেমনটা লাগে তুই বল। প্রার্থনার কথা শুনে তার বান্ধবী তুবা কোনো রকমে নিজের হাসি চেপে রেখে বলল, কাহিনী কি ঘটেছে শুরু থেকে বল ভাই। প্রার্থনা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি ওয়াশরুমে গেছি, সেই মুহূর্তেই আমার ফোনে কল এসেছে। তখনই আবার দাদি আসে আমার রুমে। ফোন বাজছে দেখে আমাকে ডাকতে শুরু করে। ভাই, আমি বের হওয়ার মতন অবস্থায় নেই। আবার ওই বুড়ির ডাকও বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে ভেতর থেকে সাড়া দিয়ে বললাম, আমি ওয়াশরুমে আছি। কে কল করেছে রিসিভ করে কথা বলো তুমি। সে কল রিসিভ করে কথা বলতে শুরু করে। ওপাশ থেকে জিজ্ঞেস করেছে ফোনের মালিক কোথায়। জাউরা বুড়ি বলে হাঁকতে গেছে। ভাই, একবার দুবার বললে তবুও একটা কথা ছিল। ওপাশের লোকটা দাদের কথা শুনতে পেরেছিল কিনা জানি না, সেও বোধহয় বারবার জিজ্ঞেস করছিল কোথায় গেছে। এদিকে বুড়ি গলা ফাটিয়ে বারবার বলেছে, হাঁকতে গেছে, হাঁকতে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা হাঁকতে গেছে। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেছে ফোন কানে ধরেই। জানিস তো বুড়ির গলার আওয়াজ কেমন? পুরো বাড়ির মানুষ শুনে ফেলেছে আমি হাঁকতে গেছি। কোনো রকমে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি, সিঁড়ির দিকে এগিয়ে দেখি বুড়ি সিঁড়ি বেয়ে নামতে নামতে তখনও কথা বলছে ফোনে। ডাকতে ডাকতে দাদির কাছে যাওয়ার আগেই কল কেটে দিয়েছে ওপাশ থেকে। কে কল করেছে জিজ্ঞেস করতেই বলল রং নাম্বার। কোন বেডা কাকে কল করতে গিয়ে যেন ভুল করে আমার ফোনে কল করে ফেলেছে। প্রার্থনার কথা শেষ হতেই ফোনের ওপাশে থাকা তোবা হা করে হাসতে লাগলো। প্রার্থনা দাঁত কিরমির করে বলল, তোরও হাসি পাচ্ছে? তোবা কোনো কথা বলতে পারছে না হাসির কারণে। প্রার্থনা রেগে মেগে কল কেটে দিল। সে দুঃখের কথা বলল, আর ওই বজ্জাত মেয়ে হাসছে। সামনে পেলে সব দাঁত ভেঙে দেবে সে। প্রার্থনার চাচাতো বোন মিলি রুমের দরজায় দাঁড়িয়ে বলল, ক্রিয়ে প্রার্থনা, এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছিস না? খেতে আয়। প্রার্থনা চোয়াল শক্ত করে বলল, খাবো না আমি। ঢং না করে খেতে আয় দ্রুত, কেউ আর কিছু বলবে না এখন। প্রার্থনা নড়চড় না দেখে মিলি ভেতরে এসে তার হাত ধরে টেনে নিয়ে বের হলো রুম থেকে। গভীর ঘুমে বিভোর প্রার্থনা। সেই মুহূর্তেই তার ফোনটা বেজে উঠল। ঘুমে ব্যাঘাত ঘটায় বেশ বিরক্ত হলো সে। কপাল ভ্রু কুচকে ঘুম ঘুম চোখেই কল রিসিভ করে কানে ধরল ফোন। ভারী কণ্ঠে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী গলার আওয়াজ। বেশ শান্ত স্বরে বলল, জি আমি। আমিটা কে? আপনার হাগা শেষ হয়েছে ম্যাডাম। কথাগুলো শুনে মুহূর্তেই প্রার্থনার সব ঘুম উবে গেল। লাফিয়ে শোয়া থেকে উঠে বসল সে। স্ক্রিনে তাকিয়ে দেখলো সেই রং নাম্বার থেকেই কল এসেছে আবার। সকালে ভুল করে কল করলেও এবার যে ইচ্ছে করেই করেছে এতে শিওর প্রার্থনা। বাজখাই গলায় চেঁচিয়ে উঠল মেয়েটা, এই বেডা, এই কে তুই? হ্যাঁ, মাঝরাতে একটা মেয়ের ফোনে কল করে এইসব বলতে লজ্জা লাগে না? চড়িয়ে তোর চাপার দাঁত ফেলে দিব দেখিস। কিছুক্ষণ নীরবতার পর পাশ থেকে ভেসে এলো ছেলেটার শান্ত গলার আওয়াজ, ম্যাডাম এত রেগে যাচ্ছেন কেন? এই, তোর বাড়িতে মা বোন নেই? আছে, শুধু বউটাই নেই। তোর মতো অসভ্যের কপালে জীবনে যেন বউ না জোটে, শালা মাঙ্গের নাতি। কথাগুলো বলেই কল কেটে নাম্বারটা ব্লক করে দিল প্রার্থনা। কি অসভ্য ছেলে, এত রাতে একটা মেয়েকে কল দিয়ে কী সব কথা বলছে। সামনে পেলে চড়িয়ে লাল বানিয়ে দিত গাল। ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল আবার। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আর ধরা দিচ্ছে না। মেজাজ আরও গরম হতে লাগলো প্রার্থনার। মনের রাগ মিটিয়ে বকাবকি করতে লাগলো ছেলেটাকে। নিশ্চয়ই কোনো বখাটে বাউন্ডুলের ছেলে হবে। কোনো ভদ্র ঘরের ছেলে তো এত রাতে কল করে এসব বলবে না। রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় সকাল থেকেই প্রার্থনার মাথাটা ধরে আছে। নিচে এসেই প্রথমে এক মগ কফি খেলো সে। এর মধ্যে নিচে নেমে এলো সরকার বাড়ির ছোট ছেলে জিসান সরকার। সে প্রার্থনার দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কিরে হাগা রানী, তোর হাগা শেষ হয়েছে? ছোট ভাইয়ের কথা শুনে রাগে ফুঁসে উঠল প্রার্থনা। এই ছেলে সবসময় তাকে খোঁচায় আর লজ্জায় ফেলে। সরকার বাড়ির বড় ছেলে সায়ন সরকারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ছোট ভাইয়াকে কিছু বলবে? আমি কিন্তু ওর মাথা ফাটিয়ে দেব। তুই আমার মাথা ফাটিয়ে দিবি আর আমি বসে বসে আঙুল চুষবো? সায়ন ছোট ভাইয়ের দিকে গরম চোখে তাকিয়ে বলল, জিসান, উল্টাপাল্টা কথা বলে মার খাবি কিন্তু। জিসান মুখ বাঁকিয়ে বলল, ও হাগলে দোষ নেই আর আমি বললেই দোষ। প্রার্থনা জিসানের মাথার চুল দুই হাতে খামছে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, গতকাল থেকে অনেক সহ্য করেছি। আমি হাগি, তুমি হাগো না? এই টেপা, আমার চুল ছাড় বলছি। ছাড়বো না।
দুজনের ধস্তাধস্তির মাঝে প্রার্থনার বড় ভাই রোহান সিঁড়ির কাছ থেকে দৌড়ে এসে বোনকে টেনে সরিয়ে আনলো জিসানের কাছ থেকে। জিসান সোফা সেরে মেঝেতে বসে পড়েছে, দুই হাতে মাথা চেপে ধরে। প্রার্থনা ফুঁসছে এখনো। রোহান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, প্রার্থনাকে না সরিয়ে বসে বসে তামাশা দেখছো? সায়ন মেজো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দেখবো না? দোষটা তো ওরই, বারবার প্রার্থনার পেছনে লাগে কেন? প্রার্থনা বড় ভাইয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর একবার এমন কিছু বললে মাথার চুলো সবগুলো একটা একটা করে তুলে ফেলবো। জিসান মুখ তুলে কটমট করে তাকিয়ে বলল, আজকে তোর একদিন কি আমার একদিন। জিসান উঠে দাঁড়াতেই সোফায় বসে থাকা সায়ন ছোট ভাইকে টেনে ধরে বলল, সকাল সকাল বেতের বাড়ি খেতে না চাইলে চুপচাপ বসে থাক, আব্বু এখনই নিচে নামবে। প্রার্থনার দাদি সখিনা বেগম পান চিবোতে চিবোতে ড্রয়িং রুমে এসে বললেন, কি হইছে? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করতাছস কেন? প্রার্থনা দাদির দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, বুড়ি, সব দোষ তোমার। বুড়ো হয়ে গেছে, এখনো মাথায় বুদ্ধি শুদ্ধি হয়নি। বললেই হতো ওয়াশরুমে গেছে, তা না বলে বলে হাঁকতে গেছে, হাঁকতে।